নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৫৬তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম বিদিশার স্বপ্ন পূরণ করাতে বিদিশা যার পর নাই খুশি। এদিকে সৌম্যদীপ আবার সোহম এবং বিদিশাকে একসাথে একটি রুমে সময় কাটাতে দেখে ফেলে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে দার্জিলিংয়ের রাতের সৌন্দর্য উপভোগ করলো দুজনে। বিদিশার স্বপ্নগুলো যে এভাবে একটা একটা করে সত্যি হয়ে গেল ভেবেই রোমাঞ্চিত বিদিশা। বাইরে ঠান্ডা জাঁকিয়ে বাড়ছে। রুমে ঢুকে বিছানায় হেলানা দিয়ে পা ছড়িয়ে বসে পড়ল সোহম। শরীর আর সাথ দিচ্ছে না, আর পারা যাচ্ছে না, এত পরিশ্রম। বিদিশা সারা ঘর ঘুরে ঘুরে হাতের আংটিটা দেখতে লাগলো। বিশ্বাসই হচ্ছে না ব্যাপারটা। সোহম ডাকলো, এদিকে এসো বিদিশা, আমার কাছে। আর কিছুক্ষণ, তোমার যাওয়ার ঘন্টা যে বেজে যাবে। বিদিশা লাফিয়ে বিছানায় উঠে সোহমের কোলে মাথা রেখে বলল, আমি আর যাব না, কিছুতেই না। আজ সারা রাত তোমার সাথে থাকবো। আজই তো শেষ, কাল আবার আমরা আলাদা। সোহম বিদিশার মাথা হাতিয়ে দিতে দিতে বলে, ইচ্ছে তো আমারও ছিল বিদিশা, কিন্তু তুমি এখানে থাকলে আর ব্যাপারটা জানাজানি হলে আয়ুষীর প্রবলেম হতে পারে। কারণ ওর দায়িত্ব যে তুমি। তার থেকে ছাড়ো সব চিন্তা। আর তো কিছুদিনের, আমি বেশি দিন তোমাকে থেকে আলাদা থাকতে পারবো না। আর আমি চাইও না। এক্কেবারে নিয়ে আসবো তোমাকে আমার কাছে। বিদিশা উত্তর দেয় না। সোহম আপন মনে গল্প করে চলেছে। একটা সময় মনে হলো বিদিশা কেন কোনো উত্তর দিচ্ছে না। ঝুঁকে দেখে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিদিশার আংটির দিকে তাকিয়ে রইল সোহম। মনে মনে ভাবতে লাগলো, আজ যে অনেক কথা বলার ছিল, কিন্তু বড্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তুমি। বেডের ব্যাকরেস্টে হেলানা দিয়ে সোহমও চোখ বুজে রইল। কিছুক্ষণ ঘুমিয়ে থাক, তারপর ডেকে তুলে রুমে দিয়ে আসবো বিদিশাকে। এমন সময় সোহমের ফোনটা বেজে উঠল। আয়ুষীর ফোন। সোহম ফোন তুলতেই বলল, মনে আছে তো, দিয়ে আসতে হবে। ঘুমিয়ে পড়েছে, আর একটু থাক, নিয়ে যাচ্ছি তারপর। আয়ুষী বাধা দিয়ে বলল, সরি সরি, ডিস্টার্ব করছি জানি, কিন্তু একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমাদের একটি মেয়ে পেট ব্যথায় ভীষণ চিৎকার করছে, বারে বারে বমি করছে। আঁতকে উঠল সোহম। এমনটা কি করে হলো? আরে আর বলবেন না, বাঙালি পেট, বাইরে গিয়ে খেয়েছে সব নেপালি খাবার, যা পেয়েছে সব খেয়েছে বোধ হয়। প্রবালকে ফোন করে যাচ্ছি, রুমে নেই, ফোনও লাগছে না। সৌম্যদীপ পুরো বোতল খালি করে বেহুশ। কি করে একা একা সব করি বলুন তো? তাই বাধ্য হয়েই, না না, ঠিক আছে ঠিক আছে, আসছি। সোহম বিদিশার মাথাটা আস্তে করে বালিশে দিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ঠুকে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। মেয়েটি ভীষণ ব্যথায় কাঁদছে। হোটেলে কথা বলে এত রাতে ধরে বেঁধে এক ডাক্তারকে আনা হলো।
শেষমেশ ওষুধ খাইয়ে বিছানায় শুইয়ে বাইরে বেরিয়ে এলো সোহম আর আয়ুষী। সোহম সিঁড়িতে বসে পড়ল, রেলিংয়ে হেলা না দিয়ে। মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। আয়ুষী পাশেই দাঁড়িয়ে রইল। সোহম বলল, আর পারছি না ম্যাডাম, এখান থেকে বেরিয়ে ছুটি চাই লম্বা। আমার কিছুদিনের ছুটি চাই, এভাবে আর পারবো না। আয়ুষীও খুব ক্লান্ত হলেও আর এখন কেমন যেন ঘুমোনোর ইচ্ছেটাও আর নেই। বলল, আপনি কি শুতে যাবেন নাকি এখনই? না, একটু থেকে যাই, ঘুমিয়ে পড়লে উঠতে পারবো না। আয়ুষী সোহমের কথা শুনে বেশ খুশি হলো। সিঁড়ির দুটো ধাপ নেমে নিজেও বসে গেল গল্প করতে। বলল, ঠিক বলেছেন, চলে গেলে যদি প্রবলেম হয় তবে আবারও আসতে হবে। ওর থেকে কিছু সময় কাটিয়ে যায়, কি বলেন? হুম, সেটাই ভালো। আয়ুষী গল্প করতে বসে গেল। জিজ্ঞেস করলো, আংটিটা পছন্দ হয়েছে ওর? সোহমের সলজ্জ হাসি বলে দিল অনেক কিছু। হাসি দেখে আয়ুষী বলল, তবে ভালো দেখেই পছন্দ করে দিয়েছি বলতে হয়। সোহম এবার হেসেই ফেলল। বলল, ওর ভীষণ পছন্দ হয়েছে। সারা রুম ঘুরে ঘুরে দেখছিল আংটিটা। তাহলে পরিশ্রম সার্থক বলতে হয়। একদম সত্যি বলছি, আপনি কাজটি না করলে আমার পক্ষে একদম সম্ভব ছিল না। সময়ের এত অভাব হয়ে পড়ল, আর তাছাড়া ও যেমন চেয়েছিল সেটা আজ না হলে অন্য সময় সম্ভব হতো না। ধন্যবাদ জানাবো না কিন্তু এই উপকারের জন্য। এটা অনেক বড় ব্যাপার আমার কাছে। ভীষণভাবে কৃতজ্ঞ। আয়ুষী হেসে উঠল। বলল, হ্যাঁ হ্যাঁ, একদিন কবজি ডুবিয়ে খাইয়ে দেবেন, ঝামেলা শেষ। কোনোদিন আর বদলালেন না, তাই না? সোহম বলতে বলতে হেসে ফেলল। আয়ুষী এবার জিজ্ঞেস করল, নেক্সট প্ল্যান কি? একটা দীর্ঘশ্বাস ফেলে সোহম জানালো, একটা লম্বা ছুটি চাই, বুঝলেন? তারপর? তারপর আর কি, সব ব্যবস্থা করতে হবে তো। অবাক হয়ে আয়ুষী জিজ্ঞাসা করে, কিসের ব্যবস্থা? ভাবছি এবছরের শেষের দিকে বিয়েটা সারতে পারি। বিদিশাকে পাওয়ার পর সাহস যেন কেমন কমে আসছে। একা থাকতে মন একদমই চায় না। বাবা হয়তো আসবে এর মধ্যে, আর এলেই আমি উঠে পড়ে লেগে যাব। তার আগে একটা ফ্ল্যাট খুঁজতে হবে, দুটো বেডরুমওয়ালা। ভাবছি কিনেই নেব, দেখি সস্তায় কি হয়। আপনারা দুজন মানুষ আপাতত যেখানে আছেন ওখানেই থাকুন, তারপর না হয় ধীরে সুস্থে নিজেদের একটা ফ্ল্যাট কিনে নেবেন। আয়ুষীর কথায় সোহম রাজি হয় না। জানায়, বিদিশার বাবা মাকে মাঝে মাঝে নিজেদের কাছে রেখে দেব, একটা ফ্যামিলি ফ্যামিলি ভাব আসবে তাতে। আয়ুষী এবার হেসে উঠল জোরে। সোহম অবাক হয়ে জিজ্ঞাসা করল, হাসলেন কেন? আয়ুষী বলল, ভাবছি এতদিন আপনার সাথে থাকলাম, চিনতে পারলাম না আপনাকে। সোহম অবাক হয়। আয়ুষী হাসতে হাসতে বলে, আপনি যে এত রোমান্টিক আগে কিন্তু সত্যিই বুঝতে পারিনি। বুঝলে আমি নিজেই থাকতাম লাইনে। আয়ুষীর এহেন রসিকতায় সোহম হেসে ওঠে।
বলে, ম্যাডাম, ভেবে চিনতে ডুব দিলে কি আর প্রেম হয়? প্রেম হয়ে যায়। এই দেখুন না, বিদিশার অদ্ভুত একটা বাচ্চামো কাজ করে ওর মধ্যে। কিন্তু ওর বিশেষত্ব কি জানেন? ও ডুব দিতে জানে। আর ওর এই স্বভাবটাই ওকে সব থেকে আলাদা করে। ও যে কাজটাই করে সেটাই মন প্রাণ দিয়ে করে। নইলে আমার মতো ছেলেকে কিভাবে ডুবিয়ে রেখেছে বলুন তো? সত্যি বলছি, কেমন যেন হঠাৎ এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায়। কোনোদিন ভাবিনি একটা সংসারের স্বপ্ন দেখব, আজ দেখি। খুব ইচ্ছে জানেন তো, গুছিয়ে সংসার করার। সবাই যেমন করে। আজ যখন ওকে আংটিটা পরালাম, কি মনে হলো বলুন তো? কি? বিয়েটা বোধহয় হয়েই গেল। হা হা করে হেসে উঠল দুজনায়। সোহম এবার ঘড়ি দেখে বলল, আর রাত নেই, ভোর হয়ে এসেছে, চলুন ওঠা যাক। আয়ুষী আর কথা বাড়ায় না। উঠতে উঠতে সোহম বলল, তো আমার বিতিশার কি করি বলুন তো? আপনার কাছে গচ্ছিত রেখে যেতে হবে নাকি? বেচারি কিন্তু ঘোড়া বেচে ঘুমোচ্ছে। হ্যাঁ, একদম তুলতে ইচ্ছে করছে না। তা কি করে বুঝলেন ও ঘুমোচ্ছে? নইলে এতক্ষণে এখানে চলে আসতো, আর ঘরে থাকতো না। আয়ুষী কিছু একটা চিন্তা করে বলল, না থাক, সারা রাত তো আমার সাথেই কাটালেন, নইলে থাক একটু আপনার সাথে। সোহম আয়ুষীর মাথায় একটা সজোরে চাপড় মেরে বলল, রাতের নেশা চেপেছে, এগুলো কম ঘুমের ফল। যান ঘুমন গিয়ে, অনেক হয়েছে। হেসে উঠল দুজনে, যে যার রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢোকার পর সোহমের গা কেমন যেন হালকা লাগছে। চোখ আর মাথা মনে হচ্ছে ছিঁড়ে বেরিয়ে আসবে। এবার না ঘুমোলে আর রক্ষে নেই। আর দেরি না করে বিদিশাকে জড়িয়ে ধরে চোখ বুঝল। ব্যালকনির দরজার পর্দা সরিয়ে রাখা ছিল। সকালে রোদ ঝলমল করে উঠেছে। বিদিশার চোখে রোদ এসে বিরক্ত করে যাচ্ছে বারবার। ঘুম ভেঙে গেল বিদিশার। পর্দাটা টেনে দিয়ে সোহমকে জাপটে ধরে ডাকতে লাগলো। সোহমের যেন চোখ খোলার মতো অবস্থাই নেই। বিদিশার হাত সরিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়তে পড়তে বলল, ঘুমোতে দাও, একদম জ্বালিও না। বিদিশার ঠোঁট আবার ফুলে যায়, কিন্তু হাতের আংটিটা চোখে পড়তেই খুশি যেন ছলকে ওঠে ঠোঁটের কোণায়। ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সাথে নিজের আংটিটার সাথে একটা সেলফি তুলেই ক্ষান্ত হয় না। বেডে সোহমের সাথে, বেলুনের সাথে, টেবিলে রাখা গোলাপের সাথে সেলফি তুলে সোহমকে মাথায় দুটো চুমু দিয়ে বলল, ঘুমো, আসছি একটু পরে। দরজা খুলে বিদিশা বেরিয়ে এলো দ্রুত পায়ে। এগিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। সামনে সৌম্যদীপ দাঁড়ানো। বিদিশা ভীষণ খুশি। সৌম্যদীপকে দেখে বিদিশা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি স্যার একা একা? সৌম্যদীপ একগাল হেসে বলল, এখানে কি করছো? বিদিশা আগে পিছে কিছু না বলে সৌম্যদীপকে হাতের আংটিটা দেখিয়ে বলে, দেখুন সোহম দিয়েছে, সুন্দর না? সৌম্যদীপের চোখ বড় বড় হয়ে যায়। বিদিশা নিজের উচ্ছল গতিতে নিচে চলে যায়। সৌম্যদীপ যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। বিদিশা চলে গেলে ধীর পায়ে রুমে ঢোকে। সোহম গভীর ঘুমে আচ্ছন্ন। সৌম্যদীপ এক এক করে সব ফটো তোলে, সাথে ভিডিও করে কাউকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেয়, লিখে,
যা বলেছি সত্যি কিনা নিজের চোখে দেখে নাও। বিদিশার আঙুলে হীরের আংটিটা সত্যতা প্রমাণ করে। দেখে নিও। দরজা আবার বন্ধ করে নিচে চলে যায় সৌম্যদীপ, মুখে এক জয়ের হাসি নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।